আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব এআইবিবির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আইসিটি এফআই মডিউল এ থেকে দেখব এই সাবজেক্ট সম্বন্ধে কিছু কথা বলে নিই। এই যাওয়া পর্যন্ত যে প্রশ্নগুলো দেখলাম সেই প্রশ্নগুলোতে আমাদের প্রত্যেকটা অধ্যায় আমাদের অন্ততপক্ষে একটু করে পড়ে যেতে হবে। অসংখ্য লেজ লাগে দেয় এখানে প্রশ্নগুলি। যদি একটি অধ্যায়ের হলে হতো, ধরুন এটা আমরা দেখতেছি মডিউল এ থেকে যতই লেজ লাগে দেয় কোনো সমস্যা নেই যদি দিত, কিন্তু সমস্যা হচ্ছে এরকম যে হয়তো একের ক নাম্বার ধরুন আইসিটি কি বা আইটি কি বা আইসিটির ক্ষেত্র বা আওতা সম্বন্ধে আলোচনা করো বা সীমাবদ্ধতা আলোচনা করো, এটা দিল। আবার এই ক নাম্বারে এটা দেওয়ার পর আলোচনা করার পর ঠিক 3 নাম্বার অধ্যায় থেকে একটা দিবে, পেমেন্ট গেটওয়ে বলতে কি বোঝায় আলোচনা করুন। এই জায়গায় হচ্ছে মুশকিল যে আমি প্রথম অধ্যায় থেকে পড়ে আমি এটা অ্যান্সার করতে পারবো, তাহলে প্রথম অধ্যায়ের জন্য আমি এইটুকু অ্যান্সার করতে পারতেছি, তাহলে এটা এই অংশের অ্যান্সারের জন্য আবার আমার 3 নাম্বার অধ্যায় থেকে পড়তে হচ্ছে। ঠিক তেমনি প্রত্যেকটা ওই রকম খ, গ, ঘ এরকম আছে। এই জন্য এটা একটু এই প্রশ্ন পদ্ধতিটা মানে এইভাবে যেটা করে এটা একটু ভয়ঙ্কর পদ্ধতি। মানে যারা পরীক্ষা দেয়, আমরা যারা পরীক্ষা দেব তাদের কাছে খুবই একটা দুশ্চিন্তার বিষয়। যদি হতো এক সেট প্রশ্ন এই অধ্যায় থেকেই দিবে, 1 নাম্বার প্রশ্ন যদি এই অধ্যায় থেকে পড়ে তাহলে এই অধ্যায় থেকে ক, খ, গ যদি দিত কোনো সমস্যা ছিল না। কিন্তু সমস্যা তখনই করে একটা প্রশ্নের একটা অংশের মধ্যে আবার আরেকটা অধ্যায়ের লেজ লাগে দেয়। অতএব আমাদের এই সাবজেক্টটা অন্ততপক্ষে একটু ভালো মতো পড়তে হবে। আর অনেক মজার পড়া, অনেক কিছু বানে লেখাও সম্ভব আছে। আর কিছু যেগুলো কম্পিউটারের ট্রাম থাকে, ভাষা থাকে, সেই ভাষাগুলো আমাদের একটু ধরতে হবে, বা আপনার কাছে যদি ওই ভাষাগুলো পড়তে বিরক্ত লাগে স্কিপ করে চলে যাবেন, ওটা নিয়েই পড়ে থাকবেন তা কিন্তু হবে না, ওটা স্কিপ করে যাবেন। এখানে 10টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্নের মধ্যে থেকে আমাদের অ্যান্সার করতে হবে। তো এই ছিল মেসেজ। আর আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে এটা গুরুত্বপূর্ণ। স্টার চিহ্ন যে দিয়েছে এগুলাই যে খুব গুরুত্বপূর্ণ, এগুলাই যে আসবে ওরকম না। আমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো আমি এখানে দিয়েছি। আর আমরা আলোচনা করব পুরা যে নোট আছে সে পুরা নোটটাই আমরা আলোচনা করব। আর অসংখ্য এখানে এত প্রশ্ন দেওয়া আছে, যেমন এটা প্রথম অধ্যায়ে প্রশ্ন দেওয়া আছে কয়টি দেখুন, 62টি প্রশ্ন দেওয়া আছে। 62টি প্রশ্ন দেওয়া আছে সংক্ষিপ্ত ব্রড মিলে। তেমনি 3 নাম্বার অধ্যায়ে প্রশ্ন দেওয়া আছে 83টা না 84টা প্রশ্ন দেওয়া আছে। তাহলে 83টা বা 84টা প্রশ্ন কখন কি হয়, এগুলা কি পড়বেন, তো ভয়ের কারণ নেই, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন মিলিয়ে অনেক সংক্ষিপ্ত অনেকগুলো এক লাইনে অ্যান্সার আছে এরকম। তো এই এক লাইনে হলেও এই অ্যান্সারগুলো আমাদের পড়তে হবে, কারণ ওগুলো লেজ লাগে দিয়ে থাকে আর কি। সরি, এখানে প্রশ্ন আছে মোট 65টি প্রশ্ন আলোচনা করা আছে। তবে বাংলা লেখার অনেক স্কোপ আছে এখানে। আমরা আজকে প্রথমে দেখব হোয়াট ইজ আইসিটি। আইসিটি কি? আর আইসিটি সাবজেক্টটা এমন একটি সাবজেক্ট, এটি আপনার ক্লাস 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত, এমনকি অনার্স পর্যন্ত এই সাবজেক্টটা আছে। বর্তমান যুগটাই সে পথে যাচ্ছে। আমাদের এই সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বের সহিত আমরা দেখব, কারণ আমাদেরও ব্যবহারিক কাজে এই বিষয়গুলো লাগে। আমাদের কম্পিউটার অনেক সময় হ্যাং হয়ে যায়, অনেক সময় প্রোগ্রাম লস্ট হয়ে যায়। যদিও আমরা সেটা করতে পারি না, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর আমাদের হেড অফিস থেকে তারা করে দেয়, তারপর আমাদের জানার দরকার। আচ্ছা, প্রথমে আমরা দেখব আইসিটি কি। আইসিটি, এখানে আপনি আইসিটি বাংলায় লেখা আছে, আইসিটি আপনি ইংরেজিতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে বাংলা ইংরেজি শব্দগুলো যে বাংলায় উচ্চারণ করে লেখেন এখানে দোষণীয় নেই। হ্যাঁ, এই সাবজেক্টগুলোতে দোষণীয় নেই। তাহলে আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো কম্পিউটার, ইন্টারনেট সম্প্রচার প্রযুক্তি, ব্র্যাকেটে রেডিও, টেলিভিশন এবং একটু
হ্যালো, আসসালামু আলাইকুম আপা। আসসালামালাইকুম স্যার। জি, স্যার, জয়েন করতে পারছি না স্যার, কিভাবে? ওই লিঙ্ক তো পেয়েছেন না, লিঙ্কে টাচ করেন। স্যার হোয়াটসঅ্যাপ দিয়েছিল স্যার। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যে লিঙ্ক দিয়েছিল দিয়েছি বাট সেই লিঙ্কে টাচ করেন। স্যার কাজ তো করতেছি কিন্তু সবাই তো জয়েন করতে পারছে। আপনি বের বের হয়ে যান, আপনার আপনার মোবাইল থেকে বের হয়ে যায়, আবার আবার চালু করেন। স্যার কাজ করলাম স্যার, প্রিপেয়ারিং মিটিং। এরপরে স্যার স্যার প্লিজ এন্টার ইউর নেম ওপিটি ও এরকম কি স্যার? আপনার নাম নাম লেখেন। আচ্ছা স্যার, নাম লিখে দিব। হ্যাঁ, নাম লেখেন। ওই লিঙ্কে টাচ করলে তো আপনার কি লিঙ্কে টাচ করে শুধু নাম চেয়েছে না, আপনার যারা জয়েন স্যার করেছেন। প্লিজ এন্টার ইউর নেম চেয়েছে স্যার। হ্যাঁ, নামটা দেন, নামটা দিয়ে ওকে করেন। আচ্ছা আচ্ছা, সরি। তাহলে আইসিটি এখানে বলা আছে যে আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো কম্পিউটার ইন্টারনেট সম্প্রচার প্রযুক্তি এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক সহ যোগাযোগের পরিচালনার জন্য ব্যবহৃত প্রযুক্তির একটি বিস্তৃত পরিসরকে বোঝায়। বিস্তৃত পরিসর বলতে যতগুলো ওই সিস্টেমের মধ্যে যতগুলো ব্যবহার হয় আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে অর্থাৎ কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার জন্য যতগুলো প্রযুক্তি ব্যবহার হয় সবগুলো সমষ্টি মিলে হচ্ছে আইসিটি। আপনি আপনি ধরুন আপনার ব্রাঞ্চের সাথে আপনার আপনার ব্রাঞ্চ হচ্ছে ধরুন ঢাকার কোন একটা নবাবপুর ব্রাঞ্চ, আপনি রাজশাহী ব্রাঞ্চের সাথে যোগাযোগ করতেছেন। এই যোগাযোগ করার জন্য যে যে মাধ্যমগুলো প্রয়োজন বা যে যে জিনিসগুলো যে যে উপকরণগুলো প্রয়োজন হচ্ছে সবগুলো মিলে হচ্ছে আইসিটি। তাহলে আইসিটি হচ্ছে সামগ্রিক রূপ। আমাদের যোগাযোগ ব্যবস্থাপনার জন্য আমাদের সামগ্রিক রূপ হচ্ছে আইসিটি। আর আইটি এরপরে আলোচনা আছে আইটি কাকে বলে, এরকম মনে হয় এই যে তথ্য প্রযুক্তি শুধু আছে, সেখানে আমরা দেখব যে ওটা কি জিনিস। তাহলে আইসিটি হচ্ছে আপনার যোগাযোগ করার জন্য, কমিউনিকেশন করার জন্য আমাদের যে যে মাধ্যমগুলো ব্যবহার হয় সবগুলো মিলে সামগ্রিক যে রূপ বা প্রক্রিয়া সেটাকে আমরা আইসিটি বলি। এটি ডেটার ট্রান্সমিশন, স্টোরেজ, ট্রান্সমিশন মানে আদান প্রদান, ডেটার আদান প্রদান। এখানে যদি আপনি আদান প্রদান লেখেন কোনো সমস্যা নেই। ডেটার আদান প্রদান, স্টোরেজ, স্টোরেজ মানে সেভ করে রাখা, আপনি যদি ডেটা সেভ করে রাখা যদি লেখেন কোনো সমস্যা নেই, সেটাও লিখতে পারেন। পুনরুদ্ধার মানে ডিলিট হয়ে যাওয়া ডাটা পুনরুদ্ধার করা, এবং ম্যানিপুলেশনের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার এবং সফটওয়্যার লেখা তো বোঝা যাচ্ছে না, ছোট হয়েছে অনেক। আচ্ছা, সফটওয়্যার উভয়ই অন্তর্ভুক্ত করে। আইসিটি আধুনিক সমাজের অবিচ্ছেদ্য অংশ। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা এবং সরকারের মতো বিভিন্ন খাতে উদ্ভাবন এবং দক্ষতা চালনা করে, তথ্যের অ্যাক্সেস বৃদ্ধি করে, যোগাযোগ সুবিধা দেয় এবং জটিল ডেটা বিশ্লেষণ ও ব্যবস্থাপনা সক্ষম করে। এখানে এই বিষয়টা আপনাকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে আইসিটিটা কি। আইসিটিটা হলো মূলত আমাদের যোগাযোগ ব্যবস্থা, কম্পিউটারাইজ বা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার জন্য যে যে প্রযুক্তিগুলি ব্যবহার করি, কম্পিউটার, ইন্টারনেট, আমাদের অপটিক্যাল ফাইবার, যে যে মাধ্যমগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে সামগ্রিক বা সমষ্টিকে আমরা আইসিটি বলি। আচ্ছা, এই সংজ্ঞাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। তারপরে আছে হোয়াট ইজ কম্পিউটার, এটা আমাদের আসে না সাধারণভাবে, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, কম্পিউটার হচ্ছে একটি গণনা যন্ত্র। কম্পিউটার হচ্ছে একটি গণনা যন্ত্র, তাই না? এটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি আমাদের সাধারণ বিজ্ঞান বইতে, যে কম্পিউটার বইতে যেটা ছিল সেটা। কিন্তু এখন কম্পিউটার শুধু গণনা যন্ত্র হিসেবেই ব্যবহার হয় না। কম্পিউটার শুধু গণনার কাজেই ব্যবহার হয় না, সেখান থেকে আমরা আউটপুট পাই, সেখান থেকে আমরা কি বলে ডেটা প্রক্রিয়াকরণ করে সেখান থেকে আমরা কোনো ইনফরমেশন পেয়ে থাকি। তথ্য উপাত্ত দিয়ে সেখান থেকে আমরা একটা ডিসিশন মেকিং এর মতো কোনো একটা ইনফরমেশন আমরা পেয়ে থাকি। তো এখানে বলা আছে সিএস ফরাসি প্রদত্ত সংজ্ঞা অনুসারে কম্পিউটার এমনই একটি ডিভাইস যা ডেটা গ্রহণ করতে পারে, ডেটা প্রক্রিয়াকরণ করতে পারে এবং ডেটা আউটপুট করতে পারে। অন্য কথায় কম্পিউটার হলো একটি মেশিন যা কিছু প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়, ইনপুট হিসেবে ডাটা গ্রহণ করে, যেটা আমরা কিবোর্ডের মাধ্যমে, কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস, এরকম ডিভাইস আমাদের ইনপুট আউটপুট ডিভাইস
কোনগুলো এগুলো আমরা পরবর্তীতে জানবো। ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা ডাটা প্রথমে কম্পিউটারে আমরা প্রেরণ করি, সেগুলি কম্পিউটার প্রক্রিয়া করে অবশেষে ফলাফল হিসাবে প্রয়োজনীয় আউটপুট হিসাবে ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করে। আমরা কোনো একজন ব্যক্তি যদি টাকা জমা দিতে আসে, তাহলে সেই টাকাটা রিসিভ করে টেলার গুণ কি করে কম্পিউটারে সেটা ইনপুট দেয়, যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সেটা ইনপুট দেয়। এই যে কিবোর্ডের মাধ্যমে যেটা ইনপুট দিচ্ছে সেটা হচ্ছে আমাদের ইনপুট ডেটা গ্রহণ, মানে সেটা কম্পিউটারকে গ্রহণ করাচ্ছে, আমরা কম্পিউটার গ্রহণ করতেছে। সেই কম্পিউটার সেটা কি করে প্রক্রিয়াকরণ করে, সেটা কি সফটওয়্যারের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে তার অ্যাকাউন্টে যোগ করে দেয়। দিন শেষে যখন আমরা লেজার প্রিন্ট দিয়ে বের করি, আমরা কম্পিউটার আমরা ব্রাঞ্চে যারা থাকি যারা লেজার প্রিন্ট দিয়ে বের করি, তখন কিন্তু তার অ্যাকাউন্টে যদি 500 টাকা ব্যালেন্স থাকে, সে জমা দিতে আসে 500 টাকা, তার মোট জমা হবে কত, 1000 টাকা তার ব্যালেন্স দেখাবে। এটা হচ্ছে আমাদের বলা যায় সর্বশেষ ফলাফল, মানে সে আমাদের একটা প্রতিবেদন বা ফলাফল দিচ্ছে। এটা হচ্ছে কম্পিউটারের কাজ। মানে কম্পিউটারকে এখন সংজ্ঞায়িত করতে গেলে এই বিষয়টা আমাদের লিখতে হবে, যে ডেটা ইনপুট সেগুলো প্রক্রিয়াকরণ করা এবং সবশেষে ফলাফল বা প্রয়োজনীয় তথ্য আউটপুট হিসাবে ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করে। এটা হচ্ছে আমাদের একটা পরিপূর্ণ সংজ্ঞা। আর শুধু যদি গণনা যন্ত্র বলি তাহলে কিন্তু আমাদের এটা হবে না। এখানে অনেক কিছু দেওয়া আছে। উদাহরণস্বরূপ, গ্রাহকরা ব্যাংকে টাকা জমা বা উত্তোলন করে। জমা বা তোলার পরিমাণ একটি ব্যাংকের টেলার বা কম্পিউটার ডেটা ইনপুট করানো হয়। এখন কম্পিউটার ডেটা প্রক্রিয়াকরণের মধ্যে রয়েছে গ্রাহক লেজার। লেজার বলতে তো যেটা বোঝায় যে আমরা খতিয়ান যেটাকে বলি, বাংলা খতিয়ান, আর লেজার যেটা সচরাচর আমরা যেটা জানি ব্যাংকে যেটা যে ভাষাটা বেশি ব্যবহার হয়, লেজার। গ্রাহকদের ব্যালেন্সে আপডেট করা হয়, যে কথাটা বললাম এটাই। সুতরাং এখানে বলা হচ্ছে কম্পিউটার, আমি স্কিপ করে যাচ্ছি, এগুলা এত কিছু দরকার নেই। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা তথ্য প্রক্রিয়াকরণ, সঞ্চয় মানে সেভ করা এবং আউটপুট নির্দেশাবলী বা প্রোগ্রাম সেটের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে। এইটুকুই আপনার যথেষ্ট, এই এক লাইনই যথেষ্ট, এত কিছু লেখার প্রয়োজন নেই। কিন্তু এটা আমি দিয়েছি, আপনি পড়তে পড়তে যতটুকু আপনার মনে থাকে বা মেমোরিতে থাকবে সেটাই। এটি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চল, সিপিইউ। সিপিইউ যেটা আমাদের ডেস্কটপ কম্পিউটার, যেটা আমাদের পায়ের নিচে যেটা থাকে, পায়ের কাছে যেটা থাকে, সেটা হচ্ছে আমাদের সিপিইউ। মেমোরি, র্যাম ওই সিপিইউর মধ্যে লাগানো থাকে। স্টোরেজ ডিভাইস ওই সিপিইউর মধ্যে লাগানো থাকে। এসএসডি বা হার্ড ড্রাইভ, যেটাকে দুই নামে থাকে। এসএসডি তে গতি বেশি, হার্ড ড্রাইভে হার্ড ডিস্কে গতি কম। ইনপুট আউটপুট ডিভাইস, কিবোর্ড, মাউস, মনিটর। তাহলে কিবোর্ড, মাউস, মনিটরের মতো হার্ডওয়্যার উপাদান নিয়ে গঠিত। এগুলা এত কিছু দেওয়ার দরকার নেই, শুধু আমরা এই এক লাইন বা 2 লাইন দিব আর কি। আচ্ছা, তারপরে আছে হোয়াট ইজ ইনফরমেশন টেকনোলজি। ছোট ছোট, কিন্তু এগুলা প্রত্যেকটাই ছোট ছোট করে ইয়ে করা। হোয়াট ইজ ইনফরমেশন টেকনোলজি, আগে পড়লাম কি আইসিটি, এখন কি চলে আসলো, এখন চলে আসলো কি ইনফরমেশন টেকনোলজি, মানে আইটি, সি না, আইটি। তাহলে এই আইটিটা আবার কি, এটা দেখুন, প্রত্যেকটা ব্যাংকের আইটি ডিপার্টমেন্ট থাকে, তাই না? আইটি ডিপার্টমেন্ট থাকে প্রত্যেকটা ব্যাংকে। তাহলে তথ্য প্রযুক্তি হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, এর সত্যতা ও বৈধতা যাচাই, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকরণ ও ব্যবস্থাপনা করা হয়, তাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি বলা হয়, বা সংক্ষেপে আইটি বলা হয়। এক কথায় ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলা হয়। তাহলে আমরা এখানে কিন্তু কমিউনিকেশনের কথাটা বলা নাই। কি বলা আছে এখানে, আইটি এবং এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু দুটা পড়ে নেবেন, তাহলে আপনি দুটা পার্থক্য বুঝতে পারবেন। আইটি এবং আইসিটি। আইসিটিতে কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন যখন করি, সেটা সামগ্রিকটাই হচ্ছে আমাদেরকে আইসিটি। আর আইটি হচ্ছে আইসিটির একটা অংশ। আইটি হচ্ছে আইসিটি প্রক্রিয়ার একটা অংশ। তাহলে এখানে হচ্ছে যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, সত্যতা, বৈধতা, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, আধুনিকরণ, ব্যবস্থাপনা করা হয়, তাকে তথ্য প্রযুক্তি বা সংক্ষেপে আইটি বলা হয়। আচ্ছা, কম্পিউটার নির্ভর তথ্য প্রযুক্তির উপাদানগুলো হচ্ছে হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি, প্রোগ্রাম সমূহ বা সফটওয়্যার, হিউম্যানওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ডেটা, ইনফরমেশন, নেটওয়ার্ক, মিডিয়া বা যোগাযোগ মাধ্যম, প্রসিডিউর বা কার্যপদ্ধতি ইত্যাদি। সুতরাং তথ্য প্রযুক্তি বা আইটি বলতে কম্পিউটার, সফটওয়্যার, নেটওয়ার্ক এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে ডেটা সঞ্চয়, পুনরুদ্ধার, প্রেরণ এবং ম্যানিপুলেটকে বোঝায়। তাহলে আইসিটি এবং আইটিটা হচ্ছে আমাদের, আইসিটিটা হচ্ছে আমাদের যোগাযোগ,
কমিউনিকেশন করার জন্য যে ইলেকট্রনিক ডিভাইসগুলো ব্যবহার করি এবং নেটওয়ার্ক ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের কাছে আইসিটি। আর আইটি হচ্ছে আমাদের যোগাযোগ করার জন্য যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের কাছে আইটি। যে কম্পিউটার, সফটওয়্যার, নেটওয়ার্ক, এগুলো হচ্ছে আমাদের আইটি ডিপার্টমেন্ট বা আইটিতে আমাদের কাছে প্রত্যেকটা ব্যাংকের যে আইটি ডিপার্টমেন্ট সেটা। অর্থাৎ আপনি হেড অফিসের যে ডিপার্টমেন্ট চান সেটা আইটি ডিপার্টমেন্ট। আর আপনি আরেকটা ব্রাঞ্চের সাথে যোগাযোগ করতে যে মাধ্যমগুলো ব্যবহার করতেছেন সেটা সামগ্রিক রূপটা হচ্ছে আইসিটি। এ হচ্ছে আমাদের আইসিটি এবং আইটির মধ্যে সংক্ষিপ্ত পার্থক্য। আইসিটি হচ্ছে ব্যাপক রূপ, ব্যাপক ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। আইটি হচ্ছে আইসিটির একটি অংশ। আচ্ছা, ডিসকাস দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড ইউজ অফ আইসিটি। এখানে আমাদের আইসিটির গুরুত্ব এবং ব্যবহার আলোচনা করতে বলছে। তাহলে আইসিটি অবশ্যই ব্যাংকের ক্ষেত্রে আইসিটির গুরুত্ব এবং ব্যবহার কি আপনি কিন্তু জানেন যে এটার কত গুরুত্ব। একটা এই আইসিটি ছাড়া ব্যবসা মানে যে কোনো এখন প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে হয়ে গেছে এটা যে সম্ভব না। ব্যাংক ব্যবসা তো সম্ভব না, কল্পনাই করাই যাবে না। এখনই নেটওয়ার্ক না থাকলে আপনার সবকিছু বন্ধ হয়ে যাবে। আপনি জমা করতে পারতেছেন না, আপনার রেমিটেন্স আসবে না, আপনি দিতে পারবেন না কোনো টাকা পয়সা, সবকিছু বন্ধ হয়ে যাবে। এই গুরুত্বগুলো আমরা বুঝি। এগুলো এখন আমরা ভাষার মাধ্যমে কিভাবে রূপদান করব, এই বিষয়গুলো আপনার এখানে লিখতে হবে। এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখানে আইসিটির ফলে উচ্চ গতি এখানে বলা আছে। এই পয়েন্টগুলো এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, উচ্চ গতি, 2 নম্বরের যে কোনো সময় উপলব্ধ, যে কোনো জায়গায় উপলব্ধ, এই পয়েন্টগুলো আপনার ভাষা আপনার মতো করে সেখানে প্রয়োগ করতে পারে। এখানে বলা আছে যে আইসিটি আর্থিক উপাদান লেনদেনগুলিকে উল্লেখযোগ্য গতিতে সম্পাদন করতে সক্ষম করে, যা অর্থের দ্রুত গতির বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ গতির প্রক্রিয়াকরণ নিশ্চিত করে, যা অনলাইন ব্যাংকিং, স্টক ট্রেডিং এবং ইলেকট্রনিক্স তহবিল স্থানান্তরের মতো কাজগুলি প্রায় তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা যেতে পারে। এই দ্রুত প্রক্রিয়াকরণ ক্ষমতা গ্রাহকের সন্তুষ্টি বাড়ায় এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বৃহৎ পরিমাণে লেনদেন দক্ষতার সাথে পরিচালনা করতে দেয়। আপনি যদি আজ থেকে 20 বছর আগেকার কথা ভাবেন বা 30 বছর আগেকার কথা ভাবেন, ঢাকায় কোনো ব্যক্তি টাকা জমা করছে, এখন সে চিটাগাংয়ের সঙ্গে সঙ্গে উঠায় নিতে পারছে। আর আজ থেকে 20 বছর আগে কি সেটা সম্ভব হয়েছে? সেটা সম্ভব হয়নি। ঢাকায় জমা দিয়েছে, সে চিটাগাংতে উঠাতে পারবে না, বা সে অন্য কোনো ব্রাঞ্চ থেকে উঠাতে পারবে না, ওই ব্রাঞ্চ থেকে উঠাইতে হবে। এই জিনিসটা যে ত্বরান্বিত করছে, গতিটা ত্বরান্বিত করছে, এটা এই যে গতিটা ত্বরান্বিত করছে কি? আইসিটি। আচ্ছা, যে কোনো সময় উপলব্ধ, এটা এই একই কথাই আমরা বলতে পারি, একটু ঘুরিয়ে পেঁচে বলতে পারি। যে কোনো সময় উপলব্ধ আমরা আইসিটি। এখনই আপনি ধরুন আপনি রাত 1টা বা 2টার দিকে আপনার টাকার প্রয়োজন, আপনি কি করছেন? আপনি এটিএম থেকে টাকা উঠাচ্ছেন, উঠে এটিএম থেকে হোক বা সেখান থেকে বিকাশে ট্রান্সফার করে হোক, মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনার ব্যাংক থেকে বিকাশে নিয়ে আসে, সেখান থেকে টাকা উঠাচ্ছেন। এই যে প্রক্রিয়াটা, এটা কি যে কোনো সময় আপনি কিন্তু এটা উপলব্ধ করতে পারছেন। কিসের কারণে? একমাত্র ইন্টারনেট আছে, একমাত্র আইসিটি আছে দেখে এটা করতে পারতেছে, তাছাড়া তো সম্ভব না। তাহলে এই জন্য এটা বলছে যে কোনো সময় উপলব্ধ। আর এই কথাটাই আবার ঘুরে লেখা আছে যে কোনো জায়গায় উপলব্ধ। আপনি ঢাকায় ব্যাংকিং করতেছেন, ঢাকায় ব্যাংকে টাকা জমা দিচ্ছেন, উঠাচ্ছেন, কিন্তু আপনার যদি এক্সেস দেওয়া থাকে, আপনার ওয়াইফকে বা আপনার স্পাউসকে যদি এক্সেস দেওয়া থাকে বা আপনার কাউকে এক্সেস দেওয়া থাকে, তাহলে সে ঢাকায় না, সে দূরবর্তী কোনো জায়গা থেকে সেটা আপনার ব্যাংকের কার্যক্রম সম্পাদন করতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের আইসিটির গুরুত্ব। এই বিষয়গুলা দেখেন আমরা কিন্তু সবই জানি, কিন্তু এগুলা কিন্তু আমাদের সবই জানা, জাস্ট ভাষায় রূপদান করাটা হচ্ছে আমাদের একটু ক্রিটিক্যাল হয়ে যায়, আমাদের সমস্যা হয়ে যায়। এই বিষয়গুলো একটু একবার করে যদি দেখে যান তাহলে আপনার ব্রেনের মধ্যে থেকে যাবে। অথবা আমি বারবার রিকোয়েস্ট করি, আপনারা যখনই সময় পাবেন একটু দেখবেন ইউটিউবের যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো দেখলে আমার বিশ্বাস পড়ার চেয়েও আপনার বেশি উপকার পাবেন এগুলো শুনলে। তাহলে আইসিটি আর কি গুরুত্ব আছে? অনেক গুরুত্ব আছে। তারপরে এখানে মাত্র 7টা গুরুত্ব আলোচনা করা হয়েছে। সঠিকতা, সঠিকতা আমরা সহজে বা নির্ভুলতা অবশ্যই প্রশংসার যোগ্য। এটা নির্ভুলভাবে আমরা কার্যক্রম সম্পাদন করতে পারি। এখানে ভিতরে কি আছে সেটা কিন্তু আপনি নিজে লিখতে পারবেন যদি আপনি পয়েন্টটা ধরে পড়েন। স্মৃতি, এটা আমরা সহজে স্টোরেজ করে রাখতে পারি, আমরা ডাটা সময় সহজে স্টোরেজ করে রাখতে পারি। আমরা কোনো গ্রাহক যে টাকা জমা দিল, আজকে টাকা জমা দিল, সেই ইনফরমেশন যে হারিয়ে যাবে বা পাবো না তা না, তাই না? এটা যে কোনো মুহূর্তে আমরা কিন্তু সে যদি, যেমন স্টেটমেন্টের কথা বলি, স্টেটমেন্ট যদি সে নিতে চায়, একজন গ্রাহক সে জানুয়ারি মাসে কি লেনদেন করেছে, এখন স্টেটমেন্ট দ্বারা কিন্তু আমরা বুঝতে পারি। এই যেটা স্টোরেজ হিসেবে রাখা, কোনো ইনফরমেশন রাখার, এটা হচ্ছে আমাদের আইসিটির একটু গুরুত্ব। তারপরে আছে সমশীলতা। আইসিটি সিস্টেমগুলি ক্লান্তি ছাড়াই অক্লান্তভাবে বা ধারাবাহিকভাবে কাজ করে
এদের কোনো ক্লান্তি নেই, তাই না? এরা ক্লান্তি ছাড়াই বিরামহীন ভাবে 24 ঘন্টায় তারা সার্ভিস দিতে পারে। যেমন আপনি এটিএম এর কথা চিন্তা করতে পারেন, তাই না? আমরা ব্যাংকিং কার্যক্রম যারা হিউম্যান যারা যেগুলাতে মানুষ যারা জেলাতে কাজ হয় সেটা দেখা যায় একটা শিফটিং থাকে বা বন্ধ থাকে, নির্দিষ্ট ক্লোজ থাকে। কিন্তু মেশিনারি যেগুলা কাজ চলে যেমন এটিএম, সিআরএম, এটিএম, এই জিনিসগুলো কিন্তু আমাদের 24 ঘন্টায় খোলা থাকে। সে কথা এখানে বলা আছে শ্রমশীলতা, ইন্টারফেসিং। তো এখান থেকে আপনি 5টা পয়েন্ট মনে রাখবেন। এখন কথা হচ্ছে আমার কথা যে এখানে এই 5টাই যে লিখতে হবে ওরকম না। আপনার জানা মতে যেটা আপনি লিখতে আরো অনেক কিছু লিখতে পারেন। এখানে গ্রাহক সন্তুষ্টি কথাটা লিখতে পারেন, আইসিটির গুরুত্ব গ্রাহক সন্তুষ্টি, গ্রাহককে আপনি সন্তুষ্টি করতে পারেন। আমাদের রেট ক্যালকুলেশনে মানে কাজে লাগে। আপনি আপনি ডিপিএস এর রেট দিবেন, মানে কত পার্সেন্ট রেট, 3 বছর মেয়াদি কত, এটা সহজে কিন্তু আমরা কম্পিউটারের মাধ্যমে গণনা করে বের করতে পারি, এক্সেল এর মাধ্যমে, তাই না? বা আইসিটির মাধ্যমে এটা করতে পারি। এইরকম বিভিন্ন পয়েন্ট আপনি বানিয়ে দিতে পারেন। আপনি লিখতে পারেন যে বাজার অ্যানালাইসিস, হ্যাঁ, বা আন্তর্জাতিক বাণিজ্যে অবদান, এরকম কথাগুলো এখানে লিখতে পারেন। এগুলো যে লিখতে হবে ওরকম না। আচ্ছা, এটা হলো আইসিটির গুরুত্ব। তারপরে আছে ব্যাংকিং পরিষেবা এখন যে কোনো সময় উপলব্ধ, আইসিটি কিভাবে এতে অবদান রেখেছে। দেখুন এই প্রশ্নটা কিন্তু আপনি পড়লেই কিন্তু প্রশ্নটার অ্যান্সারটা আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে যে ব্যাংকিং পরিষেবা এখন যে কোনো সময় উপলব্ধ। ব্যাংকিং পরিষেবা বলতে যে ব্যাংক খোলা আছে সে সময় গিয়ে আমি টাকা জমা দেব তা না। এখন এটা যে কোনো সময় এখনো থাকতে পারে। এখন তো ব্যাংকিং বন্ধ, আমাদের ম্যানুয়ালি যে ব্যাংকিং করি আমরা, মানে ম্যানুয়ালি বলতে ব্রাঞ্চ ব্যাংকিং যেটা করি, ব্রাঞ্চে গিয়ে টাকা জমা দিয়ে সেটা টাকা উত্তোলন করে এরকম করে থাকি, সেটা কিন্তু এখন বন্ধ, তাই না? এখন বন্ধ। এখন বন্ধ মানে এই সময়ে বন্ধ, এখন রাত 10টা বাজে, এখন বন্ধ। তাহলে এখন এই সময়েও এই ব্যাংকিং পরিষেবা চলমান আছে এবং সেটা আইসিটি জন্যই সেটা সম্ভব হয়েছে। এটা আইসিটি তা কিভাবে অবদান রেখেছে সে কথাটা এখানে আমাদের আলোচনা করছে। তো আইসিটি কিভাবে অবদান করছে এটা স্বাভাবিকভাবে যদি আমরা একটু আলোচনা করি, যে কথাটা আগে বললাম যে আমার বিদ্যুৎ বিল দেওয়ার প্রয়োজন, আমি ব্যাংকের অ্যাপস থেকে আমি ইউটিলিটি বিল পরিশোধ করতে পারি, বিদ্যুৎ বিল, গ্যাস বিল পরিশোধ করতে পারি। আমি ফান্ড ট্রান্সফার করতে পারি নাই, কোনো ব্যস্ততার কারণে আমি ব্যাংকে যেতে পারি না। আমি এখন আমার মনে হয়েছে বা এখন আমি যে কোনো মুহূর্তে করতে পারি, যে কোনো অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারি। শুধুমাত্র এটাই যে কোনো সময় উপলব্ধ, শুধুমাত্র আমরা টাকা আমরা আদান প্রদান করতে পারবো না, কিন্তু সেটাও পারবো। যদি এটিএম এ যাই সেটাও আমরা করতে পারবো, টাকা দিতে পারবো, সিআরএম এ গেলে টাকা জমা দিতে পারবো, আবার টাকা উঠাতে পারবো, এরকম। তাহলে এই যে ব্যাংকিং পরিষেবাটা যে কোনো সময় উপলব্ধ, আপনি যখনই চান তখনই ব্যাংকিং সেবা পাচ্ছেন। কিসের কারণে? একমাত্র আইসিটির কারণে। তাহলে আইসিটি কিভাবে অবদান রাখছে এই কথাটা এখানে আপনি প্যারাগ্রাফ আকারে লিখতে পারেন, পয়েন্ট আকারে লিখতে পারেন। যে কোনো এই যে প্যারাগ্রাফ এখানে বলা আছে যে মোবাইল বা অনলাইন ব্যাংকিং ছাড়াও, মোবাইল বা অনলাইন ব্যাংকিং ছাড়াও আইসিটি উন্নত ডাটাবেস এবং রিয়েল টাইম প্রসেসিং সিস্টেমের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমের দক্ষতা ও নির্ভরযোগ্যতা বাড়িয়েছে। এই প্রযুক্তিগুলি ব্যাংকগুলিকে নির্বিঘ্নে বিশাল পরিমাণ লেনদেন পরিচালনা করতে এবং গ্রাহকদের তাৎক্ষণিক পরিষেবা প্রদান করতে সক্ষম করে। এই যে এখানে অনেক কিছু ভাষাগত যেগুলো দেওয়া আছে, এগুলা অনেক ভাষা, আমাদের এগুলা যে মনে রাখতে হবে তা না। আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনি আপনার মতো করে সাজিয়ে লিখবেন যে আইসিটি যে কোনো সময় উপলব্ধ, হ্যাঁ, সরি, ব্যাংকিং পরিষেবা যে কোনো সময় উপলব্ধ, হ্যাঁ, ব্যাংকিং সেবা যে কোনো সময় উপলব্ধ, যে কোনো সময় এটা 24 ঘন্টা আমরা ব্যাংকিং সেবা দিতে পারি বা নিতে পারি। এটা একমাত্র আইসিটির কারণে সম্ভব হয়েছে। নিচে তা আলোচনা করা হলো। নিচে কিভাবে আলোচনা করা হলো এটা আমরা দেখবো যে অর্থ উত্তোলন বা অর্থ জমা, এটিএম এ অর্থ আমরা উত্তোলন করতে পারি, আবার সিআরএম এ গিয়ে সেখানে আমরা অর্থ জমা করতে পারি, তাই না? এখন তো আমরা জানি যে আমরা মেশিনের মাধ্যমে অর্থ জমা করতে পারি। আমরা ইউটিলিটি বিল পরিশোধ, এই যে বিভিন্ন এইরকম বিভিন্ন জিনিসগুলো লেখে আপনি লিখবেন যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায়। এখানে যেটা আমি এইভাবে লিখেছি, কিন্তু এইভাবে লেখা যায় যে কথাগুলো বলছি যে উপরোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে ব্যাংকিং পরিষেবা এখন যে কোনো সময়ে উপলব্ধ এবং আইসিটি এতে এই যে পরিষেবাগুলো দিচ্ছে এটা একমাত্র আইসিটির কারণে এটা সম্ভব হয়েছে। তাই বলা যায় যে এই যে কোনো সময়ে ব্যাংকিং পরিষেবা দেওয়ার জন্য আইসিটির গুরুত্ব বা অবদান অপরিসীম। এরকম ভাবে এরকম ভাবে আপনি লিখতে পারেন আর কি। কোয়েল ভাই, আসসালামু আলাইকুম। কোয়েল ভাই হোয়াটসঅ্যাপে একটু আমাকে দেন তো, একটা মেসেজ দেন তো কোয়েল ভাই, আমি দিচ্ছি।
হোয়াটসঅ্যাপে একটু আমাকে একটু নক করেন, আমি দিচ্ছি আপনাকে। অনেকগুলো মেসেজ আসছে তো আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, তো এইভাবে এটা লিখবেন। এটা হচ্ছে আপনাদের একটু পয়েন্ট ধরে দেওয়ার জন্য। আমার এই নোট কিন্তু ওই যে একবারে সেরকম ওই রকম না। এটা এখানে আপনি আপনার মতো করে বানিয়ে লেখার চেষ্টা করবেন, দেখবেন অনেক ভালো রেজাল্ট হবে। আচ্ছা, তারপরে এটা দেখুন, যে কোনো সময় উপলব্ধ, মানে যে কোনো সময় এটা আমরা ব্যাংকিং পরিষেবা দিতে পারি। আর পরের প্রশ্নতে আছে অ্যানিহোয়ার, যে কোনো জায়গায় উপলব্ধ। তাহলে অ্যানিহোয়ার যে কোনো জায়গায় উপলব্ধ মানে কি, যে আপনি ঢাকায় আছেন, এখন আমি প্রত্যন্ত গ্রামে আছি, সেখানে যদি নেটওয়ার্কিং ব্যবস্থা থাকে তাহলে সেখান থেকে আমি ব্যাংকিং পরিষেবা করতে পারি। এই জন্য এখানে বলছে যে কোনো জায়গায় উপলব্ধ। তাহলে যে কোনো সময় উপলব্ধ এবং যে কোনো জায়গায় উপলব্ধ, যেটা আমরা এই পয়েন্টের মাধ্যমে এই যে আগে যে আইসিটির যে গুরুত্ব পড়লাম, এই গুরুত্বতে এটা কিন্তু এখানে বলা আছে, এই যে যে কোনো সময় উপলব্ধ ব্যাংকিং পরিষেবা আর যে কোনো জায়গায় উপলব্ধ। যদি যে কোনো জায়গায়, এটা হচ্ছে যদি আপনার সেখানে ইন্টারনেট, যদি আপনার কানেকশন থাকে, ইন্টারনেট কানেকশন থাকলে তাহলে আপনি সেখানে সম্ভব। আর যদি না থাকে তাহলে কিন্তু সম্ভব না, কারণ ইন্টারনেট না থাকলে তো আইসিটি কল্পনা করা যাবে না। এখন ভাই একটা ক্লাসে নিচ্ছে ভাই, ক্লাসে। আচ্ছা, তো তারপরে তাহলে এই বিষয়টাও কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে এখানে বলছে যে কোনো সময় উপলব্ধ, আর পরে একটা আছে যে কোনো জায়গায় উপলব্ধ, যে কোনো জায়গায় উপলব্ধ। এখানে বলা আছে যে ব্যাংকিং এর তথ্য প্রযুক্তি বা আইসিটি এর বাস্তবায়ন কার্যত যে কোনো জায়গা থেকে ব্যাংকিং পরিষেবা এক্সেসযোগ্য শিল্পে বিপ্লব ঘটিয়েছে। প্রাথমিক অগ্রগতির মধ্যে একটি হলো অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্মের বিকাশ, যা গ্রাহক তাদের কম্পিউটার বা মোবাইল ডিভাইস থেকে বিস্তৃত আর্থিক লেনদেন করতে পারে। এর মধ্যে রয়েছে অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা, তহবিল স্থানান্তর করা, বিল পরিশোধ করা, এমনকি যে কোনো শারীরিক বা সরেজমিনে ফিজিক্যালি বা ভৌত, এখানে কিছু কিছু শারীরিক আছে, এই জায়গায় ভৌত হতে পারে, এই জায়গায় ফিজিক্যালি কথাটা আসতে পারে, শাখায় যাওয়ার প্রয়োজন ছাড়াই ঋণের জন্য আবেদন করা যায়। আমরা ঋণের জন্য যে কোনো জায়গা থেকে আবেদন, এখন মানুষ বিদেশ থেকে ফরেন অ্যাকাউন্ট খুলে, আবার বাইরে থেকেও অ্যাকাউন্ট খুলতে পারে, তাই না? এগুলো এই সেবাগুলো যে কোনো জায়গা থেকে ব্যাংকিং পরিষেবা আমরা নিতে পারি। এতে এটা শুধুমাত্র আইসিটি কারণে সম্ভব হয়েছে, কারণ ইন্টারনেট ব্যবস্থা যদি না থাকে তাহলে আমরা এটা কখনোই কল্পনা করতে পারতাম না। আইসিটি ব্যবহারকারীদের ডেটা সুরক্ষিত করতে এবং আর্থিক ক্রিয়াকলাপের অখণ্ডতা নিশ্চিত করতে এনক্রিপশন এবং প্রমাণীকরণের প্রোটোকল, এখানে অনেক কিছু বলা আছে। কিন্তু আমি কিন্তু আগে আপনাদের বলছি যে এখানে অনেক কিছু বলা আছে, এনে মাথা চিন্তার কোনো কারণ নেই বা কোনো কিছু। এই যে লাইন আপনার কাছে বিরক্ত লাগবে সেই লাইনটা স্কিপ করে যাবেন, সেটা যে কোনো বই হোক না কেন, সেটা স্কিপ করে যাবেন। এখন যে কথাগুলো বললাম বা আপনার কাছে যে কথাগুলো আমি ডেলিভারি দিলাম, সেই কথাগুলো এখানে আপনি লেখার চেষ্টা করবেন, দেখবেন যে অনেক ভালো মার্ক পাবেন। মোবাইল ব্যাংকিং অ্যাপের প্রসার ব্যাংকিং পরিষেবার নাগালে আরও প্রসারিত করেছে। এই অ্যাপগুলি চলতে চলতে অ্যাকাউন্টগুলি পরিচালনা করার জন্য একটি ব্যবহারকারীর বান্ধব ইন্টারফেস প্রদান করে, প্রায়শই অতিরিক্ত। এখানে অনেক কিছু বলা আছে। মূল কথা হচ্ছে আমরা যে কোনো জায়গায় এটা করতে পারি। আমরা আমাদের বাসা থেকে করতে পারি, আমরা কোনো অফিস থেকে আমাদের এই ব্যাংকিং কার্যক্রম করতে পারি, যদি সেখানে আমাদের ইন্টারনেট ব্যবস্থা থাকে। সেখান থেকে আমরা আরটিজিএস, এনবিবিএস, বিএফটিএন, এরকম ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল পরিশোধ, এরকম কাজগুলো আমরা করতে পারি। অতএব আমরা উপরোক্ত আলোচনায় বলা যায়, এরকম ভাবে লিখবেন, অতএব উপরোক্ত আলোচনা বলা যায় যে ব্যাংকিং পরিষেবা যে কোনো জায়গা থেকে উপলব্ধ, একমাত্র আইসিটি বাস্তবায়নের পরেই সেটা সম্ভব হয়েছে। শেষ। আর এই কম্পিউটারের প্রশ্ন কিন্তু অন্যান্য সাবজেক্টের প্রশ্নের মতো কিন্তু 2-3 পেজ কিন্তু লেখা যাবে না। যেটা লেখা যাবে যে সেটা প্রশ্নের ধরন আলাদা। যেমন আপনাকে যদি বলে ধরুন পজ মেশিন যেটা আছে, আমরা যেটা কেনাকাটা করি, পজ মেশিনের মাধ্যমে কিভাবে আমরা পজ মেশিনের মাধ্যমে পেমেন্ট সিস্টেমের প্রক্রিয়া আলোচনা করো, সেই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে অনেক বড়টা, একটু 1-1.5 পেজ লিখতে হবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন কিন্তু ছোট 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 করে লিখতে হবে আপনাদের। হ্যাঁ, আচ্ছা। নেম ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম সার্ভিস অ্যান্ড ডিফাইন দেম। ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম বা পরিষেবার নাম দিন এবং তাদের সংজ্ঞায়িত করুন বা সংজ্ঞা দিন বা তাদের সম্বন্ধে কিছু লিখুন।
এখানে ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেমের মধ্যে কি কি আছে এটা যদি আপনি একটু মাথায় খাটান তাহলে আপনি পাবেন। ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেম প্রথমে আছে কি এটিএম, অটোমেটেড টেলার মেশিন, এটিএম আছে। তাহলে ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেমের নাম চেয়েছে এখানে। ইলেকট্রনিক ব্যাংকিং সিস্টেমের নাম অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে আমরা কম্পিউটারের মাধ্যমে যে ব্যাংকিং সিস্টেমটা চালু আছে সেটা কি কি সেটা এখানে আমরা লিখবো। একটা হচ্ছে এটিএম, তারপরে হচ্ছে পস টার্মিনাল। পস টার্মিনাল তো যেটা বলি পয়েন্ট অফ সেলস, মানে কি ওই যে আমরা কোনো যদি স্বপ্নতে যাই বা আগুরাতে যাই সেখানে গিয়ে আমরা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে আমরা কোনো কিছু কেনাকাটা করি, কোনো কিছু কেনাকাটা করি যখন বিল দিব তখন ওই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড সেখানে দিয়ে আমরা বিলটা পেমেন্ট করতে পারি। সে ছোট একটা যে মেশিন থাকে সেই মেশিন ওটার নাম হচ্ছে আমাদের পজ মেশিন বলে ওটাকে, বা ওটাকে পজ টার্মিনাল বলে। তো এরকম এটা হচ্ছে এটিএম। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাই। আমি ক্লাসে আছি ভাই, 11টা পর্যন্ত হবে তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে অটোমেটেড টেলার মেশিন, এখানে বলা আছে এটিএম মেশিন হলো স্বয়ংক্রিয় গণনা যন্ত্র বা যা ব্যাংক গ্রাহকদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড এবং একটি ব্যক্তিগত শনাক্তকরণ পিন ব্যবহার করে বিভিন্ন লেনদেন যেমন নগদ তোলা, জমা দেওয়া, স্থানান্তর করা, ব্যালেন্স অনুসন্ধান আরো অনেক কিছু করতে সক্ষম করে। এই যে এই বিষয়গুলো এটা এটা যদি আপনি মনে রাখেন তাহলে এখানে এক লাইন লেখা ব্যাপার না, আপনার কাছে এটা লেখা ব্যাপার না। কারণ এটিএম এ কি হয় এটা আপনি নিজেই জানেন। আপনি এটিএম থেকে টাকা উত্তোলন করেন, ব্যালেন্স দেখতে পারেন, তাই না? ব্যালেন্স চেক করতে পারেন, ফান্ড ট্রান্সফার করতে পারেন, এই জিনিসগুলো করতে পারেন। এই কথাগুলো এখানে লিখবেন। পজ টার্মিনাল, পজ টার্মিনাল দ্বারা কি হয়? পজ টার্মিনাল দ্বারা সেখানে পজে আমরা কোনো কেনাকাটা করলে যখন কোনো বিল পেমেন্ট করি তখন এই পজ টার্মিনাল ইউজ হয়। পয়েন্ট অফ সেলস, পয়েন্ট অফ সেলস, তাহলে পয়েন্ট অফ সেলস অর্থাৎ পজ সংক্ষেপে পজ বলে। পজ টার্মিনাল হলো এমন একটি ডিভাইস যা ব্যবসায়ীরা খুচরা ক্রয় বিক্রয়ের জন্য কার্ড পেমেন্ট প্রক্রিয়া করার জন্য ব্যবহার করে থাকে। এটি গ্রাহকের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংকের সাথে লেনদেন যাচাই করে এবং গ্রাহকের অ্যাকাউন্ট ডেবিট করে এবং বণিকের অ্যাকাউন্ট ক্রেডিট করে বিক্রয় সম্পন্ন করে। আর এত কিছু লেখার দরকার নাই, আমরা এখানে কেনাকাটা করতে বা কেনাকাটার উদ্দেশ্যে আমরা বিভিন্ন কি বলে এই যে ব্যবসায়ীরা তারা খুচরা ক্রয় বিক্রয়ের জন্য পজ টার্মিনাল বা পজ ডিভাইস ব্যবহার করে থাকে। এইরকম ভাবে আমরা এটা দিব। এত এটা পড়লে আপনার এখান থেকে যে সারমর্ম এক লাইন পাবেন সেই এক লাইনটা লিখে দিবেন। এতগুলো লেখা যাবে না কিন্তু, হ্যাঁ এতগুলো লেখা যাবে না, এতগুলো লিখলে সময় শেষ হয়ে যাবে, দ্রুত সময় শেষ হয়ে যাবে। এতগুলো এক লাইন লিখবেন। তারপর হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিংটা কি জিনিস? ইন্টারনেট ব্যাংকিং আমরা সহজ কথায় যদি বলি এটা ইন্টারনেটের মাধ্যমে যে ব্যাংকিং সেবা আমরা কার্যক্রম পরিচালনা করি সেটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। আমরা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং যা অনলাইন ব্যাংকিং নামে পরিচিত, গ্রাহকদের একটি কম্পিউটার বা মোবাইল ডিভাইস ব্যবহার করে ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক লেনদেন পরিচালনা করা। ব্যাংকের যে ওয়েবসাইট আছে সেখান থেকেও ব্যাংকের গ্রাহকগণ তাদের আর্থিক সেবা বা পরিষেবাগুলো নিতে পারে। তো সেটা হচ্ছে আমাদের কাছে ইন্টারনেট ব্যাংকিং, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যে ব্যাংকিং পরিষেবাটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের কাছে ইন্টারনেট ব্যাংকিং। এই পরিষেবাগুলো সাধারণত অ্যাকাউন্ট পরিচালনা, তহবিল স্থানান্তর, বিল পরিশোধ, যে কথাগুলো আমাদের প্রায় সবগুলোর সাথেই থাকে, ঋণের আবেদন, বিনিয়োগ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত থাকে। এর এক কথায় লিখে দিবেন আপনি, বেশি লেখা যাবে না। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পেলাম এটিএম, পজ মেশিন, ইন্টারনেট ব্যাংকিং। আচ্ছা, তারপরে আছে এসএমএস ব্যাংকিং। এসএমএস ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং তো আমাদের ইন্টারনেটের জন্যই হয়ে থাকে। যদি আমাদের নেটওয়ার্ক না থাকে তাহলে তো আমাদের সেটা সম্ভব না। ইলেকট্রনিক্স ব্যাংকিং সিস্টেম যে আমাদের যদি নেটওয়ার্ক না থাকে তাহলে সেটা সম্ভব না। তারপর আছে অ্যালার্ট ব্যাংকিং, এগুলা কিন্তু এসএমএস ব্যাংকিং, অ্যালার্ট ব্যাংকিং। তারপর আছে আইভিআর, ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স। এই তিনটা বিষয় একটু আপনাদের একটু সংক্ষেপে আমি বলি, তাহলে আপনাদের কাছে খুব ভালো লাগবে। এসএমএস ব্যাংকিং হলো আপনি ব্যাংকে টাকা জমা দিচ্ছেন, সঙ্গে সঙ্গে এসএমএস মোবাইলে এসএমএস আসছে, সেটা হচ্ছে কি আপনার কাছে ওটা এসএমএস ব্যাংকিং। ওটা আপনি নিবেন কি নিবেন না সেটা কিন্তু ওখানে আমরা যখন অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম পূরণ করি সেখানে কিন্তু টিক দেওয়া থাকে, অথবা আমরা ক্রস চিহ্ন ওখানে আছে, তাই না? মানে দিই আমরা। যদি এসএমএস নিয়ে থাকে তাহলে টিক চিহ্ন দিই। তাহলে সেটা হচ্ছে যে আমরা এসএমএস নিব কি নিব না এটা আমার উপর, মানে গ্রাহকের উপর নির্ভর করছে। তাহলে এসএমএস ব্যাংকিংটা হচ্ছে টাকা জমা দেওয়া, টাকা উত্তোলন করা, কোনো অ্যাকাউন্টে টাকা যদি কোনো ইন্টারেস্টের টাকা ক্রেডিট হয় তাহলে সেক্ষেত্রে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানানো, সেটা হচ্ছে এসএমএস ব্যাংকিং। তারপরে আছে অ্যালার্ট ব্যাংকিং। অ্যালার্ট ব্যাংকিং কিন্তু গ্রাহকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না।
এসএমএস গ্রাহক নিবে কি নিবে না সেটা গ্রাহকের উপর নির্ভর করে। এসএমএস নিলে টাকা কাটবে 250 টাকা, 287 টাকা 50 পয়সা কাটে, তাই না? প্রায় 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 ব্যাংকে 287 টাকা 50 পয়সা কাটে। তো 6 মাসে কাটে এটা। তাহলে এই যে আমাদের এসএমএস এর জন্য গ্রাহকের টাকা কাটে, এটা সম্মতির প্রয়োজন। আর অ্যালার্ট ব্যাংকিং এর জন্য এই অ্যালার্ট ব্যাংকিং এটা হচ্ছে কি, ব্যাংক আপনাকে অ্যালার্ট করবে, এর জন্য গ্রাহকের সম্মতির প্রয়োজন নেই। গ্রাহকের সম্মতির প্রয়োজন নেই। আমাদের ব্যাংকিং সিস্টেম কার্যক্রম দেখেন, আপনাদের ব্যাংকে আপনাদের মোবাইলে, আমার মোবাইলে বা সবার মোবাইলে এরকম আসে, তাদের অ্যাকাউন্ট আছে যে অমুক সোনালী ব্যাংক থেকে, সিটি ব্যাংক থেকে, ইউসিবিএল থেকে কি রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত কোনো ট্রানজাকশন এটিএম এর করা যাবে না। কারণ কি, সিস্টেম আপগ্রেড হচ্ছে সেখানে, এটা এসএমএস আসছে, ব্যাংক আপনাকে অ্যালার্ট করে দিচ্ছে, বাবা এই সময় তুমি টাকা উঠায় না। এটা হচ্ছে অ্যালার্ট ব্যাংকিং। তারপরে হচ্ছে আপনাকে ব্যাংক অ্যালার্ট করছে যে আপনার এটিএম কার্ডের পিন কাউকে দিবেন না, কাউকে বলবেন না, এই যে অ্যালার্ট করে দিচ্ছে, এটা হচ্ছে অ্যালার্ট ব্যাংকিং। ঠিক আছে, এর জন্য গ্রাহকের সম্মতির প্রয়োজন হয় না অ্যালার্ট ব্যাংকিং এর জন্য, এটা ব্যাংকই এই ইনিশিয়েটিভ নিয়ে থাকে। আচ্ছা, তাহলে এসএমএস ব্যাংকিং গ্রাহকের সম্মতির প্রয়োজন হয়, এটা গ্রাহকের সম্মতির প্রয়োজন হয় না, এটা অ্যালার্ট করে দেয়। আইভিআর কি? ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স। আপনি যদি আপনি কোনো ব্যাংকের কি বলে ওই যে সার্ভিস সেন্টারে ফোন দেন, তাহলে এরকম একটা সংখ্যাতে চাপলেন, এই যে এখানে দেওয়া আছে, দেওয়া নাই, আচ্ছা যাই হোক, এরকম ধরুন কোনো 16257 এরকম একটা সংখ্যা চাপলাম কল দিলাম, বাংলার জন্য এক চাপুন, এই যে ও বলতেছে বাংলার জন্য এক চাপুন, আমি এক চাপলাম। আবার যদি বলে ক্রেডিট কার্ড সংক্রান্ত, অ্যাকাউন্ট সংক্রান্ত, এরা বলে ক্রেডিট কার্ড সংক্রান্ত হলে এক চাপুন, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট সংক্রান্ত হলে 2 চাপুন, এইরকম কথা বলে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের যেটা প্রয়োজন সেটাতে আমরা চাপি। এই যে ওই পার থেকে কম্পিউটারাইজড ভয়েস কল আমাকে যেভাবে বলছে আমি সেভাবে কাজ করছি, এটা হচ্ছে আমাদের আইভিআর, ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স। এভাবে যে আমরা পরিষেবাটা নিয়ে থাকি সেটার নাম হচ্ছে আইভিআর বা ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স। তাহলে এই তিনটার মধ্যেও কিন্তু আমরা পার্থক্য আমরা সহজে করতে পারবো, তাই না? এই তিনটা জিনিস জানলাম যে আমরা মানে এসএমএস ব্যাংকিং কি, অ্যালার্ট ব্যাংকিং কি এবং আইভিআর কি। তো এই বিষয়গুলো আমরা এখানে এক লাইনে লেখার চেষ্টা করব। তাহলে আমরা এখানে ইলেকট্রনিক্স ব্যাংকিং সিস্টেমের মধ্যে আছে এটিএম, পজ মেশিন, পজ টার্মিনাল, ইন্টারনেট ব্যাংকিং, সরি ইন্টারনেট ব্যাংকিং, তারপরে আছে এসএমএস ব্যাংকিং, অ্যালার্ট ব্যাংকিং এবং আইভিআর। আচ্ছা, আমরা মনে হয় সময় শেষ হয়ে গেছে। আইসিটির সাবজেক্ট আমরা পরবর্তীতে যে এখানে পার্থক্যগুলো আছে পার্থক্যগুলো দেখবেন। আমরা প্রত্যেকটা লাইন ধরে 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 দেখবো, যেটা স্কিপ করার দরকার সেটা স্কিপ করে যাব। আপনারা এই পার্থক্যগুলো একটু দেখবেন, বেশি ওভারহেড হবে না। এই কয় মাসে, এই যে 2 মাস, এই 2 মাসে সম্ভব ইনশাল্লাহ ভালো কিছু হবে, আপনি ভালো কিছু লিখতে পারবেন, একটু বুঝে শুনে অ্যান্সার করবেন, এনাফ, যথেষ্ট। আপনার এক্সট্রা সময় বাসায় পড়ার দরকার নেই। আপনি যেটুকু যেটুকু দেখলেন এইটুকুই দেখেন, এটুকু আপনি মোবাইলে যদি শোনার মতো সময় থাকে শুনবেন, শুনলে আপনি অনেক উপকৃত হবেন, অনেক উপকৃত হবেন। আচ্ছা, তাহলে আজকে আইসিটিটা এখানে শেষ করছি, সামনের দিন আমরা এখান থেকে আলোচনা করব, একদিন পরে মনে হয় আছে এটা। আচ্ছা, তারা এরপর আমাদের আছে ক্রেডিট অপারেশনাল ম্যানেজমেন্ট, যাদের আছে তারা জয়েন করেন, লিঙ্কে আবার টাচ করে জয়েন করুন। হ্যাঁ, তাহলে সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। Recording stopped.